লেখিকা অনন্যা করণের বেশ্যা। শহরতলির এক নামকরা এনজিওর মুখ্য সদস্যদের মধ্যে একজন রেণুকা সাহা। শহর থেকে খানিক দূরে কিছুটা নির্জন স্থানে এক সুন্দর বাংলো বাড়িতে মেয়ে আখিকে নিয়ে থাকেন উনি। যদিও মেয়েটি দত্তক নেওয়া, তবুও নিজের মেয়ের মতো করেই মানুষ করছেন ওকে। কোনো পুরুষ অবশ্য নেই সে বাড়িতে। একই ড্রাইভার আসে সময় করে, আবার কাজ শেষে চলেও যায়। সমাজের উঁচুতলার লোকদের সাথে ওঠা বসা তার। ছোট থেকে আখি মায়ের বদলে কাজের দিদি বুলাদির শাড়ির আঁচল ধরে ঘুমিয়ে আসছে। এখন ওর বয়স 8 বছর। মায়ের কাছে আবদার করার বয়স ওর। ওর মাও ওর সমস্ত দাবি রাখার চেষ্টা করেন, কিন্তু যখনই আখি ওর মায়ের কোমর জড়িয়ে বলে, আজ কাজে যেও না মা, সেই দাবি রাখতে অক্ষম তিনি। মেয়েকে বুঝিয়ে বলেন তখন, আমার কাজে বয়স বাড়লে আর নেবে না আখি, এখন আমার বয়স আছে, রোজগার করে নি, আর বয়স বাড়লে না হয় তোমার কাছে থাকবো। আখি বুঝতেই পারে না কি এমন কাজ করেন ওর মা যে ছুটিই পান না। আখি ছোট থেকেই খুব সাহসী আর দুষ্টুও। শহরের নামকরা স্কুলে পড়লেও ক্লাস চলাকালীন লুকিয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে ঘণ্টা বাজিয়ে ক্লাসের সমাপ্তি ঘোষণার কাজও ওরই ছিল। আর ম্যাডামের কাছে বকা খাওয়ার থাকলে ওই সবার আগে মাথা নিচু করে দাঁড়াতো। ওর সমগ্র দুনিয়া বলতে ওর মা আর রুক্মিণী ওর বেস্ট ফ্রেন্ড। রুক্মিণীর বাবা একজন MLA এবং ওদের স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান। আখি তখন ক্লাস 9। ওদের ক্লাস টিচার অখিলেশ বাবু ক্লাসমেট অম্বিকার সাথে অসভ্য ব্যবহার করায় তীব্র প্রতিবাদে সবার আগে এগিয়ে আসে আখি। আখি যখন দেখলো সারা স্কুল ওকে দমিয়ে অখিলেশ বাবুকে বাঁচাতে চাইছে, রাগে লাল হয়ে আখি রুক্মিণীকে বলে, রুকু, তুই আমার সবসময় সাথ দিবি তো? কী রকম সাথ চাস বল আখি? আমি আজই তোর বাবার কাছে যাব, উনি স্কুলের দায়িত্বে আছেন তাই না? কিন্তু আমায় কি করতে হবে বল? তোকে শুধু ওনার সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে, পারবি? এ আর এমন কি, চল আজ ছুটির পর বাবার সাথে দেখা করে নিস। মা নেই বাড়িতে, মামা বাড়ি গেছেন, বাবা তো সারাদিন অফিস রুমেই থাকেন। বেশ, তবে আজ ছুটির পর যাব তোর বাড়ি। স্কুল ছুটি হলে রুক্মিণী আখিকে নিয়ে ওদের নিজস্ব গাড়িতে ওঠে। আখির বাড়ি থেকে গাড়ি নিয়ে আসা বিজেন কাকুকে আখি বলে, তুমি চলে যাও বিজেন কাকু, মাকে বলো আমি রুক্মিণীর বাড়ি যাব, তারপর ওদের গাড়িতেই ফিরব। রুক্মিণীর খুব আনন্দ, ওর বেস্ট ফ্রেন্ডকে বাড়ি নিয়ে যাচ্ছে। আখিরও বেশ মজা লাগছে। ওর মা ওকে কারোর বাড়িতে যেতে দেয় না, স্কুল আর বাড়িতে ওর জীবনবদ্ধ। রুক্মিণী বাড়ি ঢুকেই ওর বাবার একান্ত কর্মচারী অরুণবাবুকে বলল, আঙ্কেল, বাবা আছে অফিস ঘরে? না মামনি, উনি তো বেরিয়েছেন, আসতে রাত 8-9 বাজবে। যা, কি হবে এখন? বাবাকে যে দরকার গো আঙ্কেল, আমার বন্ধু আখি ও এসেছে বাবার সাথে দেখা করতে। ও, তাহলে অপেক্ষা করো, আর না হয় তুমি আজ থেকেই যাও মামনির সাথে, কাল সকালে দেখা করে যেও। ঠিক বলেছ আঙ্কেল, তোকে আজ আর ছাড়ছি না। আমাদের আম্মু দিদি, কাজের দিদি যা ভালো রান্না করে কি বলবো তোকে। মা বকবে রুকু, মাকে কিচ্ছু বলে আসিনি। আমি কাকিমাকে বলে দিচ্ছি, নংটা বল। মুখে না বললেও আখির থেকে যাওয়ার ইচ্ছে পুরো মাত্রায়, তাই নংটা দিলে রুক্মিণী ফোন করে ওর মাকে। রুক্মিণী ফোন করে আবদার করায় রেণুকা না বলতে পারেন না, তাই আজ বন্ধুর বাড়িতে রাত্রি যাপন আখির। খাওয়া দাওয়া শেষ করে গেস্ট রুমে শুতে যায় আখি। গেস্ট রুমটা রুকুর বাবার অফিস ঘরের পাশেই। আজ বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালোই ঘুম হবে। রাত 12টা নাগাদ আখির ঘুম ভাঙে কিছু নিচু গলার কথাবার্তায়। পাশের রুম থেকে আসছে এক মহিলা কণ্ঠ, কানে ভেসে আসছে। কিন্তু রুকুর মা তো নেই বাড়িতে, তবে এত রাতে মেয়ের কণ্ঠ আসছে কেন? কৌতূহলবশত আখি রুমের বাইরে বেরিয়ে দেখে অফিস ঘর থেকে আলো আসছে। নিশ্চয়ই কাকু এসে গেছেন বলে এগিয়ে যায় অফিস ঘরের দিকে। রুমের দরজাটা ভালো করে আটকানো, জানালাটি অবশ্য আলগা করে খোলা। ওই জানালা দিয়ে আখি দেখে অফিস রুমে রাখা সোফায় রুকুর বাবা এক মহিলার কাঁধে হাত দিয়ে অন্তরঙ্গভাবে কথা বলছেন। সোফাটা জানলার দিকে পেছন ফিরে রাখা, তাই দেখতে পাচ্ছে না উনি।
কিন্তু গলাটা বড্ড চেনা। মহিলাটি আংশিক জানালার দিকে মুখ ঘোরাতেই আখি চিনতে পারে ওই মহিলাকে। তিনি আর কেউ নন, আখির মা রেণুকা। টেবিলের ওপর রাখা মদের বোতল থেকে প্যাক বানিয়ে নিজের হাতে তুলে দিচ্ছেন রুকুর বাবার মুখে। নিজের মাকে এই অবস্থায় দেখে আখির গা গুলিয়ে ওঠে। বেশ কিছু সময় ওই জানলার ফাঁক দিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ দৃশ্যগুলো দেখতে দেখতে যখন আর নিতে পারল না আখি, নিজের রুমে গিয়ে বাথরুমে বমি করতে শুরু করে। নিজের মায়ের এই রূপ দেখে নিজেই নিজের গালে চড় মারতে মারতে আখি বলে, আমি যে জিনিসের প্রতিবাদে এলাম এখানে সেই আমারই মা কি না? ওকে আর আমি মা বলবো না। ছি ছি। রুকুকে কিচ্ছু বলবো না আমি ওর বাবার ব্যাপারে। আমি যে কষ্ট ঘৃণা পাচ্ছি, থাক, ওকে দেব না সেসব। কাল সকাল হলেই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। সারা রাত ঘুমোতে পারেনি আখি, শুধু ভেবেই চলে এই তবে ওই মহিলার কাজ। আর এই পয়সায় আমি বড় হচ্ছি, এর চেয়ে আমি নিরক্ষর থাকতাম। তবে একবার ওই মহিলার সামনে আমি দাঁড়াবো। এতদিন আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম। অনাথ আশ্রম থেকে আমায় এনে মানুষ করেছেন বলে শ্রদ্ধা করতাম। সে কেন এমন করলো আমার সাথে? দুদিন বাদে কি আমাকেও এই পথে নামিয়ে পয়সা রোজগার করবে? হাজার প্রশ্ন আখির মনে। ভোরের আলো ফুটতে বেরিয়ে পড়ে আখি। অরুণবাবু পথ আটকে যখন জিজ্ঞেস করেন, কি মামনি, দেখা করেছো স্যারের সাথে? দরকার ফুরিয়েছে আঙ্কেল, বলে এগিয়ে চলে আখি। অরুণবাবু ডেকে বলেন, মামনি গাড়ি বের করতে বলি? রুকু মামনির সাথে না দেখা করে চলে যাচ্ছ? রুকুকে বলবেন এই বাড়ি থেকে যাওয়াটা দরকার, আর আমার কোনো গাড়ি লাগবে না, আমি একাই যেতে পারবো। এত ভোরে একা যাওয়া ঠিক হবে না মামনি। ওই বাড়িতে যে সারা রাত কাটিয়েছি তারপর আর এসবের ভয় নেই আমার আঙ্কেল, চলি আমি। এগিয়ে যায় আখি। রাস্তায় কয়েকজন লোক যাদের দেখলেই ভক্তি হয় না আখির দিকে তাকিয়ে হাসতে থাকে। ওকে ঘিরে বলে ওঠে, কিরে, মায়ের ব্যবসা তো ভালোই চলছে, মেয়ে কবে নামবে? বলে ওর গায়ে হাত দিয়ে বিরক্ত করতে থাকে। ঠিক সেই সময়ই ওর মায়ের গাড়ি আসে। গাড়ি থেকে নেমে রেণুকা বলেন, ফের যদি আমার মেয়েকে উত্ত্যক্ত করো পুলিশে দেব তোমাদের। বলে মেয়ের হাত ধরে গাড়িতে তোলেন তিনি। কিছু দূর যাওয়ার পর আখি বলে ওঠে, গাড়ি থামাও, থামাও গাড়ি, এই গাড়িতে আমি যাব না। কি হয়েছে আখি, এমন করছিস কেন? আপনি কিচ্ছু জানেন না তাই না মিস রেণুকা? এত সকালে কোথা থেকে আসছেন আপনি? ব্যবসার কাজ শেষ তাই না? সকালের পবিত্র আলোতে নিজেকে অপবিত্র মনে হয় না আপনার? আর সেই অপবিত্রতায় আমাকে টানতে চাইছেন তাই তো? আখি, কি হয়েছে বলবি খুলে? নিজেকে তো খুলেই রেখেছেন অন্যের কাছে, আরও জানতে চাইছেন? আপনার সাথে বসতেও আমার ঘৃণা করে। রেণুকা বুঝতে পারেন আখি সবটা জেনে গেছে। দুজনেই চুপ থাকে বাড়ি পৌঁছানোর অপেক্ষায়। বাড়ি পৌঁছেই আখি নিজের রুমে গিয়ে ব্যাগ গোছানো শুরু করে। কোথায় যাবি আখি? যেখান থেকে এসেছিলাম, অনাথ আশ্রমে। আমায় আমার কথাগুলো বলতেই দিবি না তুই? সবটা না জেনে চলে যাবি? কি শুনবো আর? কালকে আপনার ব্যবসার রকমে আমি বুঝেছি প্রতিদিনের কেমন ব্যবসা আপনার। আর কিচ্ছু শোনার নেই? রেণুকা এসে আখির হাত ধরে বলে, আমার কথাগুলো শুনে যা। কেন আমি এই ব্যবসায় নেমেছি আখি? আমায় স্পর্শ করবেন না আপনি? ঠিক আছে, করব না। কিন্তু তুই কি জানিস, তোর সম্মান বাঁচাতেই আমি কাল ওখানে গিয়েছিলাম। মানে? তবে শোন, রুকুর বাবা এমএলএ অনিন্দ পাজা আমার অনেক পুরনো খদ্দের। তখন অবশ্য ও এত উঁচু পদে ছিল না, পুলিশের চাকরি করত। আমি প্রথম ওর কাছে বিক্রি হই। আর এখন এমএলএর আসনে বসলেও চরিত্র পাল্টায়নি এক ফোঁটাও ওই লোকটার। ওর ওই কর্মচারী অরুণ, ও মেয়ে ধরে আনে এমএলএ বাবুর জন্য। কখনো গরিবীর সুযোগ নিয়ে আসে, কখনো চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। আর ছোট বয়সী মেয়েদের প্রতি ওর নজর বেশি। রাস্তায় যে লোকগুলো তোকে ঘিরেছিল তাই অরুণের পোষা গুন্ডারা। কাল রুকুর ফোনে আমি ওকে না বলতে পারিনি দুটো কারণে। এক, তুই থাকতে চাস, আর দুই, ওর বাবার মুখোশটা ওর সামনে খুলতে চাইনি। অরুণে নিশ্চয়ই ওখানে তোকে রাখার প্রস্তাব দেয় তাই না? আমার মন তাই বলে। চিনি ওই দুজনকে অনেক দিন থেকে, আর তাই আমি তোকে ওদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে অরুণকে ফোন করে বলি আমি যাব আজ অনিন্দুর কাছে। বলে কেঁদে ওঠেন রেণুকা। কিন্তু তুমি ওই নোংরা পথে থেকেছ তো নিজের ইচ্ছেতে তাই না? আমি খুব ছোট ছিলাম, বয়স তখন 4 কি 5। আমার বাবার শ্রমিকের চাকরিটা চলে যায়।
কারখানা বন্ধ হয়ে যায়। বাবা মুটে বাবার কাজ শুরু করে। আমাদের 3টে পেট, মা বাবা আমি চলে যেত কোনো রকম। তারপর একদিন বাবার দুর্ঘটনায় পাটা কাটা পড়ে। ব্যাস, ঘরবন্দি হয়ে গেল বাবা। আমি 7 থেকে 8 বছর বয়স থেকেই লোকের বাড়ি ঝিগিরি শুরু করি। কিন্তু গরিবের মেয়ে তো, বাড়ির মালিকের নজরে পড়লাম। কাজ ছেড়ে তাই বাড়িতে বসলাম। পরের বাড়ি কাজ করতে যেতেও ভয় লাগতে শুরু করে। অভাব অনটনে শুকিয়েই যাচ্ছিলাম। তখন কি মনে হতো জানিস আখি, 3 জনের কেউ একজন মরলে বাকিরা ভালো থাকবে। আর তাই হয়তো কয়েকদিনের মাথায় মা চলে গেল। বাবা যেটুকু গয়না ছিল মায়ের, আর সাথে ঘরের সব জিনিসপত্র বিক্রি করা শুরু করলো। টাকার নেশায় বুধ হয়ে তাই একদিন আমায়ও বিক্রি করে দিল। বাড়ি এসে আমায় বলল, তোর বিয়ে দেব। আমিও বউ হওয়ার আনন্দে চললাম বাবার সাথে। মন্দিরে দাঁড়িয়ে সিঁদুর দিল পরিয়ে একটা লোক। ওই লোকটার বাড়ি 1 সপ্তাহ থাকার পর জানতে পারলাম বাবা 30,000 টাকা নিয়েছে ওর কাছে। তারপর একদিন ওই লোকটা আমার রুমে একটা অপরিচিত লোককে ঢুকিয়ে বলল, স্বেচ্ছায় ভালো কাজ করলে 5,000 টাকা দেব, আর না করতে চাইলে জোর করে কাজ হাসিল করা হবে, কোনো পারিশ্রমিক পাবি না। আমার হাতে আর কি উপায় ছিল বলতো আখি? নিজেকে পুরো বিকিয়ে দিলাম পরপুরুষের হাতে। আর ওই অপরিচিত লোকটি ছিল এই অনিন্দ পাজা, তখন পুলিশের ওসি। আমার স্বামীকে 35,000 টাকা দিয়েছিল, যার 5,000 আমি পাই। এরপর একটার পর একটা শরীর এসেছে আমার কাছে সুখ পেতে, আর বিনিময়ে আমি পেয়েছি টাকা আর টাকা। সব টাকা জমাই আমি আখি, আর আমার নিজের জন্য যৎসামান্য রেখে সবটা ঢেলে দিই ওই এনজিওতে, যাতে আমার মতো কোনো মেয়ে টাকার অভাবে শরীর বিকিয়ে না দেয়। এখন আমার বয়স 30। সেই 14 বছর বয়স থেকে ব্যবসায় আছি। প্রথমের দিকে 3 জন, আবার 5-6 জন খদ্দেরও সামলেছি, আর প্রচুর টাকা রোজগার করেছি। যে যতই মুখোশ পরে সমাজে ঘুরুক না কেন, আমার সামনে ওদের আসল রূপটাই বেরোয়, বুঝলি আখি? এই বাংলো, গাড়ি সবই এই শরীর বিক্রির ফল আখি। এখন আমার অনেক টাকা, কিন্তু বিশ্বাস কর, এই টাকা আমি নিজের সুখে শান্তিতে থাকার জন্য নিই না। আমি মনে করি আমি তো বেশ্যা হয়েই গেছি। 1000 চেষ্টা করলেও ওই কলঙ্ক ঘুচবে না আমার কপাল থেকে। কিন্তু এই পাপের টাকা যদি আমি অন্যকে দান করি, তবে কিছু মেয়ে বেঁচে যাবে আখি। তোকে অনাথ আশ্রম থেকে কেন এনেছিলাম জানিস আখি? কারণ তোর এই রূপ। 3 বছর বয়সে আনি তোকে আমি। তোর গায়ের রং, মুখের মিষ্টতা দেখে বুঝেছিলাম তুই যতদিন যাবে সুন্দরী হয়ে উঠবি। আর গরিবের মেয়ের মান সম্মান থাকলেও রূপ থাকা যে কত দুর্ভাগ্যের তা তুই জানিস না। তোর মা বাবা কেউ নেই, কে কখন কিভাবে বিক্রি করবে তুই জানতেও পারতিস না। তাই আমি নিয়ে আসি নিজের কাছে, তোর সমস্ত দাবি মেটাই, একরকম আগলে রাখি তোকে। কিছুক্ষণ স্তব্ধ থেকে আখি বলে ওঠে, এখন তো আর টাকা লাগবে না। তুমি তবে ওই পথ ছাড়ছো না কেন? কেন এখনও নিজেকে উপভোগ্য করছো অন্যের কাছে? ভালো কাজ করো, ভালোভাবে থাকো। স্মিত হেসে রেণুকা বলেন, ভালো কাজ? ভালো কাজ কে দেবে আমায় আখি? আখি, আজ যে আমার পরিচয়, আমি বেশ্যা। ভালো কাজে আমায় কেউ ডাকবে না। আমার মতো কত মেয়ে আছে আখি, নিজেকে তৃপ্ত করতে নয়, পরকে তৃপ্ত করে নিজের পরিবারের অন্ন যোগায়। কিন্তু দুঃখের কথা কি জানিস, একদিন সেই পরিবারই ওর পরিচয় ওকে তীব্রভাবে ঘৃণা করে, পরিবার থেকে বহিষ্কৃত করে। তোকে শহর থেকে দূরে রেখেছি যাতে আমার পরিচয়ের ছোঁয়া তোকে না ছোঁয়ে, কিন্তু তাতেও আমি ব্যর্থ। লোক যে নষ্ট মেয়েদের ব্যাপারে খুবই আগ্রহী। তুইও আজ আমায় ঘৃণা করছিস, তবে তোকে আমি আমার জীবনের আঁচ লাগতে দেব না আখি। তোকে অনেক বড় করব, আমার মতো পতিতাদের উদ্ধার করার জন্য। কিন্তু মা, আমি এই পরিবেশে সবার চোখে ছোট হয়ে বাঁচতে পারবো না। সবাই তোকে নিয়ে খারাপ বললে আমি সহ্য করতে পারবো না। যে যাই বলুক, তুই আমায় ভরসা করিস তো আখি? তোর মাঝে নিরুপায় তা তুই বুঝিস তো আখি? এখন আমি বুঝেছি মা, হয়তো বেশ্যাদের উপস্থিতি সমাজে ধর্ষিতার সংখ্যা খানিক কমিয়েছে। তোমাদের মতো পতিতারাই সমাজের কত মেয়ের সম্মান বাঁচিয়ে চলেছে। কেউ অভাবে নিজে এসেছে এই পথে, কাউকে জোর করে আনা হয়েছে এই পথে। কিন্তু দোষ তো তোমাদের নয় মা, দোষ তো সেই নরপশুগুলোর যারা নারীর শরীরকে ভালোবাসা সম্মানের নয়, শুধু ভোগ্য বস্তু মনে করে। কোনোদিন কোনো পুরুষের প্রতি আমার আর কোনো ভক্তি থাকলো না মা। গোটা পুরুষ সমাজ শুধু নারীর সংস্পর্শ চায়, ভালোবাসা নয়। জানো মা, ওই অনিন্দ পাজার কাছে আমি অম্বিকার সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিকারে গিয়েছিলাম।
আর গিয়ে যা রূপ দেখলাম ওনার, মানুষ বলতেও ঘৃণা করে। না আখি, না, গোটা পুরুষ সমাজ নয় আখি। তুই জানিস এখন যিনি আমাদের থানার বড়বাবু নিখিলবাবু, ওনার মতো মানুষ হয় না, মেয়েদের কত সম্মান করেন জানিস। আমি একটা কাজে গিয়েছিলাম ওনার কাছে, আমায় আপনি দিয়ে কথা বললেন আর বলেছিলেন সমাজের দুস্থ মেয়েদের জন্য আমাদের এনজিও কিছু করলে উনি তা সর্বদা সমর্থন করবেন। আর তারপর আমার বাবার বাড়ি যেখানে, ওখানে গ্রাম পঞ্চায়েত শেখরবাবু, উনি আমায় কত সাহায্য করলেন আমার বাবার ভিটের অধিকার দিতে। আমার ব্যাপারে সব জেনেও উনি আমায় সম্মান দিয়েছিলেন। সব পুরুষই খারাপ নয় আখি, তোর জীবনেও দেখিস এমন কোনো পুরুষ আসবে যে তোকেই ভালোবাসবে, তোর হয়ে সবার সাথে লড়াই করবে। আমি আশীর্বাদ করছি তোকে আখি, বলে কেঁদে উঠলেন রেণুকা। আখি ওর মাকে জড়িয়ে কেঁদে ওঠে। রেণুকা আখিকে মাধ্যমিক পাশ করিয়ে বাইরে পাঠিয়ে দেন পড়ার জন্য। দীর্ঘ 10 বছর ওর সাথে কোনো যোগাযোগ করেনি রেণুকা, শুধু মাসে মাসে এত পরিমাণ টাকা পাঠাতেন যে টাকার জন্য বলতে হয়নি আখিকে। আখি মেডিকেলে পড়ে আজ একজন ডাক্তার হয়ে ফিরে এসেছে তার মায়ের কাছে, যিনি তার জীবন গড়ে দিয়েছেন। মেডিকেলে পড়াকালীনই আখির সাথে পরিচয় হয় সপ্তর্ষির। দুজনে ডাক্তারি পাশের পর বিয়ে করে। রেণুকার আশীর্বাদে আখি সত্যি এমন একজন পুরুষের সান্নিধ্য পেয়েছে যে আখিকে বিয়ে করার জন্য নিজের পরিবারের সাথে অনেক লড়াই করেছে। আর যে রেণুকার জন্য আজ এত সুখ আখির কপালে, তিনি আজ ক্যান্সারে আক্রান্ত। অনেকদিন আগে থেকে আঁচ করলেও আখিকে কখনো জানতে দেননি। শেষবার যখন আখি এসেছিল ওনাকে সাথে করে নিয়ে যেতে, তখন জানতে পারে ওরা। আখি সপ্তর্ষি অনেক চেষ্টা করলেও বাঁচাতে পারেনি তাকে। ওনার মৃত্যুর একমাত্র পরই জন্ম হয় আখি সপ্তর্ষির কন্যা সন্তান। আখি ওর নাম রেখেছে রেণুকা। এই রেণুকার জীবনটা সুন্দর করে গড়ে তুলবে ওরা। হয়তো পুরনো শরীর ত্যাগ করে আখির মেয়ে হই আবার ফিরেছেন তিনি। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।